মায়েরা যারা আছে এদিকটা, এই মায়েরা প্রচুর এসেছে। লক্ষ্মীর ভান্ডারকে দিয়ে মাকে আটকে রাখতে পারবে না। মায়েরা এসেছে তো প্রমাণ করে দিচ্ছে, মায়েদের হাতে চাষ তুলে দিতে হবে। মাসের শেষে মায়েরা 5-7 হাজার যাতে ইনকাম করে তার ব্যবস্থা সরকারকে দিতে হবে। মায়ের হাতে 500, 1000, 1200 দিয়ে মায়ের কে কিনতে পারবে না। বিশাল সংখ্যায় মায়েরা এসেছে। মায়েরা একটু বসে যান, আপনারা বসে যান দিকটা। যারা দূরে আছে আপনারা কি বুঝতে পারছেন না আমি কি বলছি? আপনারা যদি অসুবিধা লাগে একটু সাইডে যান। দূরে যে ভাইরা আছে একটু বসে যান তো। আপনাদের পিছনে অনেক লোক আছে, তারা দেখতে পাচ্ছে না, একটু বসে যান। দায়িত্ব নিয়ে একটু বসিয়ে দেন তো, দায়িত্ব নিয়ে একটু বসিয়ে দেন। পেছনে যারা আছে অনেকের দায়িত্ব নিয়ে বসিয়ে দেন। আপনারা বসে যাওয়ার পর আমি 2 মিনিট পরে প্রায় বক্তব্য দেব। 2 মিনিট আপনারা বসে যান, বসার পরে আমি বক্তব্য শুরু করব। আর এই ভিড়টা দেখে আজকে অভিষেক ব্যানার্জির সেও ধন্য, বাকিরাও কিন্তু চমকে গিয়েছে। এই যে ভিড় হয়েছে, এই ভিড়ে কাউকে 500 টাকা দিয়ে, কারো রোজ দিয়ে, কাউকে বিরিয়ানির প্যাকেট দিয়ে, কাউকে ভয় দেখিয়ে আনা হয়নি। এই ভিড়টা হয়েছে মানুষ তার অধিকার বুঝে নেওয়ার ভিড়। তাই অনুরোধ করবো ভাই, যারা এসেছেন আপনার দায়িত্বশীলতার পরিচয় দিন, আপনি একটু বসে যান। আপনারা বসে যাওয়ার পরে আমি বক্তব্য শুরু করবো। ভলেন্টিয়ার ভাইরা একটু দায়িত্ব নিয়ে ভাইদেরকে বসিয়ে দাও তো। এই তো কত সুন্দর লাগছে গানটা। সাউন্ডটা ক্লিয়ার করুন। সাউন্ড বক্সের ভাবে দাঁড়িয়ে আছেন কেন ভাই? সাউন্ডটা ক্লিয়ার করুন তো ভাই। আপনাকেও বলা হচ্ছে, আপনাকেও বলা হচ্ছে ভাই। এই তো কত সুন্দর লাগছে ভাই। দূরে যারা আছে একটু বসে যান তো, একটা সুন্দর পরিবেশ করুন। এই তো মায়েরা আজকে ছেলেদের সাথে পাল্লাতে মা বোনেরাও কিন্তু বিশাল হাজির হচ্ছে। ওইখানটা একটু অসুবিধা হচ্ছে, ওইখানটা ওই করতে পারে। আপনি একটু সামনে থেকে দেবেন, সাইড ওটা হতে দেন। আমাকে সবাই দেখতে পাচ্ছেন নাকি? আমরা লাইটের সামনে চলে আসলাম। আপনারা হয়তো অন্ধকারে আছেন, সবার মুখ আমি ঠিকঠাক করে দেখতে পাচ্ছি না। আমার মুখটা দেখতে পাচ্ছেন না ভাই? আর আমাদের অধ্যাপক অজয় কুমার তার মুখটা দেখতে পাচ্ছেন। আর আমার এক সাইডে আছে আদিবাসী সমাজ থেকে উঠে আসা, নিজের জাতিকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের হাজরাদার মুখটা দেখতে পাচ্ছেন তো? হাজরাদার সঞ্জীব হাজরাদার মুখটা দেখতে পাচ্ছেন তো? একদিকে আদিবাসী, একদিকে মুসলিম, একদিকে দলিত। শাসক হয়ে যাচ্ছে, অনেক হয়েছে। এদেরকে শুধু মারামারি লাগিয়ে এদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বিধানসভার মধ্যে মমতা ব্যানার্জি বিধানসভার বাইরে দলিতদেরকে এত ভালোবেসে ফেলছে, আদিবাসীদেরকে ভালোবাসছে, মুসলমানদেরকে ভালোবাসছে। দিনের শেষে আমার আদিবাসী ভাই চাকরি নাই, আমার দলিত ভাই চাকরি নাই, মুসলমান ভাই চাকরি নাই। তার হয়ে বিরোধিতা করছি। কবে চাকরি দেবে এই গল্প শোনাও, অন্য কোন গল্প চলবে না। ভয় পেয়ে যাচ্ছে, সেই জন্য কি করছে? কিছু চারা মস্তানকে দিয়ে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। তাদের বলে রাখি, অনুব্রত বাবুর কথা একটু ভাবুন। বাঘ ছিল, সে বাঘ এখন কোথায়? তিহার জেলের ভাত খাচ্ছে। সন্দেশকারী আগামীকাল যাব, সন্দেশকারীর স্বঘোষিত সম্রাট তিনি এখন কোথায়? জেলের ভাত খাচ্ছে। তো আগামী দিনে যারা অন্যায় করছে, মানুষের অধিকার যারা কেড়ে নিচ্ছে, মানুষের অত্যাচার করছে,
মানুষের ভোটাধিকার যারা কেড়ে দিচ্ছে, মানুষের মৌলিক স্বাধীনতা যারা কেড়ে দিচ্ছে, 100 দিনের কাজ করিয়ে যারা টাকা মেরেছে, আওয়াজ জন্য থেকে যারা লুট করেছে, তাদেরও কিন্তু জেলের ভাত খাওয়া দেওয়া হয়েছে, তাদের পক্ষ থাকতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন জুন মাসের 1 তারিখে এখানে শহীদ হতো। জুন মাসের 1 তারিখে জাতীয় শহীদ হতো হয়। পিছিয়ে রাখো, পিছিয়ে রাখো, নিচে নামিয়ে দেওয়া হবে। জুন মাসের 1 তারিখে এই মথুরাপুরের নির্বাচন আছে, অষ্টাদশ নির্বাচনে এই মথুরাপুর থেকে এই 16 লক্ষ 17 লক্ষ মানুষের মধ্যে একজনকে আমরা পার্লামেন্টে পাঠাবো। তার কাজ কি? পার্লামেন্টে গিয়ে এই 17 লক্ষ ভোটারের অভাব অভিযোগ, এই মথুরাপুর এলাকার বাসীর চাওয়া পাওয়া সমস্ত বিষয়গুলো দেশের আইনসভার মধ্যে তুলবে। যেমন সমস্যা হচ্ছে উপকূলীয় এলাকা, সাগর আছে, কাকদ্বীপ আছে, কুলপি আছে, মথুরাপুর আছে, এই করে যে 7টা বিধানসভা আছে, এই 7টা বিধানসভার মানুষের যে অভিযোগগুলো আছে, যে অধিকার যেগুলো পাচ্ছে না, যেগুলো পাওয়া দরকার, সেইগুলো পার্লামেন্টে তুলে ধরা। আর কি কাজ? অনেক কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, যেই শাসকে থাকুক না কেন তিনি যে বিলগুলো নিয়ে আসবেন বা কোনো বিলের সংশোধন হবে বা অ্যামেন্ডমেন্ট হবে, সেই বিলগুলো যদি জনগণের বিপক্ষে যায়, আপনার বিপক্ষে যায়, তার বিরোধিতা করবে পার্লামেন্টে দাঁড়িয়ে। আর যদি জনগণের পক্ষে আসে, তার পক্ষ দিয়ে আরো বেশি করে, আরো ভালোভাবে জনগণের স্বার্থে বিলটা যাতে করে তোলা যায়, তার জন্য সুমতামত সেখানে প্রদান করবে। আর একটা অন্যতম কি গুরুত্ব, কি গুরুদায়িত্ব আছে, সেটা হচ্ছে যদি কোনো এমন বিল নিয়ে আসে, বিলটা জনগণের বিপক্ষে যাবে, বিলটার মাধ্যমে ধর্মীয় বিভাজন হতে পারে, কোন বর্ণের মানুষকে টার্গেট করে বিল হচ্ছে, কোন জাতের মানুষকে টার্গেট করে বিল করছে, বা কোনো জনগণ বা কোনো শ্রেণী সেই বিলের দ্বারা শোষিত হতে পারে, অত্যাচারী হতে পারে, নিপীড়িত হতে পারে, সেই বিলের বিরোধিতা করবে। কিন্তু দুঃখের বিষয়, বিগত বছরের কথা বলছি, অর্থাৎ বিগত ভোটে 2019 সালে, 2014 সালে, 2009 সালে, 2004 সালে, 1999 সালে, এমন করতে করতে 1951-52 দিক পর্যন্ত পৌঁছে যান। দেখলে দেখা যাবে আমরা যাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠালাম, আমাদের অভাব অভিযোগের কথা বলার জন্য পাঠালাম, আমাদের চা পাওয়ার জন্য পাঠালাম, আমরা সাগরের অধিবাসী, একটা উন্নত মানের হসপিটাল নাই, উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র নাই, আমরা এই মথুরাপুরবাসী, আমাদের কিছু হেভি ট্রিটমেন্ট দিতে হলে হয় ডায়মন্ড হারবার ছুটে যেতে হয়, আর না হলে কলকাতাতে যেতে হয়, সেখানে বেড পাই না, সেখান থেকে হয়তো হন্য হয়ে ঘুরতে হয়, বা অর্থের বিনিময়ে আমাদেরকে বেড পেতে হয়। এই সমস্যা সমাধানের জন্য আমরা আমাদের মৌলিক অধিকার যাতে ফিরে পাই, তার জন্য বারে বারে আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছি। ভোট নেওয়ার আগে মিষ্টি মিষ্টি করে কথা বলছে, ভোট মিটে গেলে আমাদের আর অভিযোগের কথা, আমাদের আর চাওয়া পাওয়ার কথা কনসার্ন ডিপার্টমেন্টের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টকে পৌঁছে দেওয়ার জন্য লোকসভা বা বিধানসভার মধ্যে যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠালাম, তারা আমাদের কথা ভুলে যায়। হয় না ভাই? আপনারা ভোট দিয়ে পাঠালেন, আপনারা কৃষক, আপনারা যাতে মাসিক গড়াই বেশি হয়, কৃষকরা যাতে তাদের অভাব অভিযোগগুলো, সমস্যাগুলো যাতে সমাধান হয়, তার জন্য পার্লামেন্টে পাঠালেন। বিদায়ী এমপি সিএম জাটুয়া মহাশয় আপনাদেরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলেন। কৃষক বন্ধু যারা এখানে আছেন, আপনাদের জন্য তারা কটা কথা বলেছে, এরকম রেকর্ড কি তিনি দেখাতে পারবেন? পারবেন না। আপনারা পার্লামেন্টে ভোট দিয়ে পাঠালেন,
সিএ এর বিরুদ্ধে মোদী সরকারের বিভাজনের যে বিল নিয়ে এসেছিল, যে আইন করছে তার বিরোধিতা করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, দেখতে পেলাম না সিএম জাতীয় মহাশয়কে। আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন আপনাদের শিক্ষার উন্নতিকরণের করার জন্য, তার পরিবর্তে দেখছি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নিয়ে এসে আমাদের গরিব ছেলে মেয়েদের, আমাদের মুসলিম ছেলে মেয়েদের, আমাদের আদিবাসী সমাজের ছেলে মেয়েদের, আমাদের দলিত সমাজের ছেলে মেয়েদের, আমাদের পিছড়ে বর্গের সমাজের ছেলে মেয়েদের, যারা আমরা আর্থিকভাবে দুর্বল, তাদেরকে চিরতরের জন্য পড়াশোনা বকলমে বন্ধ করে দেওয়ার জন্য যে ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে এসেছিল, এখানকার যিনি সিআই এমপি ছিলেন একটাও শব্দ তিনি খরচ করেন। তাহলে লাভ কি? পার্লামেন্টে আমি যাকে পাঠালাম সে যদি আমার কথা না বলে, তাহলে তাকে পার্লামেন্টে পাঠিয়ে দিলে লাভ আছে ভাই? আচ্ছা, আমার বক্তব্য কি আপনাদের অসুবিধা লাগছে? আচ্ছা, কারা বক্তব্যটা শুনতে চান হাত তুলে একটু দেখান তো। মায়েরা শুনতে চান, বাপেরা শুনতে চান, দূরে যারা আছেন তারাও শুনতে চান তো ভাই? আমি অল্প কয়েক মিনিটের বক্তব্য দেব, কিন্তু রাত হয়ে আসছে, আমাকেও বাড়ি যেতে হবে, আপনাদেরকেও বাড়ি যেতে হবে। কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানতে হবে। আমরা যাদেরকে ভোট দিয়ে আমাদের চাওয়া পাওয়া অভাব অভিযোগের কথা তোলার জন্য পাঠালাম, তারা আমাদের ভোট নিয়ে কি করছে? আমাদের সাথে বেইমানি করছে, অর্থাৎ আমাদের অভিযোগের কথা তারা পার্লামেন্টে শোনাচ্ছে না। আপনারা জানেন তৃণমূলের বন্ধুরা এসে পাড়াতে পাড়াতে কি বলছে? এই ভোটটা দাও, না হলে বিজেপি সিএ গুলো তাড়িয়ে দেবে। সিএ তো আজ থেকে হচ্ছে না, 2019 সালের আগে থেকে সিএ নিয়ে চর্চা হয়, কিন্তু 2019-এর পর থেকে সিএ খাই না মাকে কিছুটা জানতে পারলাম। তার আগে বলছি এটা সিএ, এটা হচ্ছে ভোট ধরা কল। আপনাদের উদ্দেশ্যে বলবো, যাদেরকে আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম সিএ এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, দুঃখের বিষয় তারা সিএ এর বিরুদ্ধে কথা বললো না, বরঞ্চ তারা দেখলাম সিএ নিয়ে যখন ভোটাভুটি হচ্ছিল, বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট দেওয়া তো দূরের কথা, ভোটদান থেকে তারা পালিয়ে গেল। তাই সময় এসেছে আমরা আর চুপ করে বসে থাকবো না। অনেক হয়েছে, আমাদের কথা বলার জন্য আমরা অনেককে পাঠালাম, ইতিপূর্বে 17 বার পাঠালাম পার্লামেন্টে, আমাদের কথা শুনতে পেলাম না। ভাই, যাদের অসুবিধা হচ্ছে আমি 2 মিনিট টাইম দিচ্ছি, তারা একটু বেরিয়ে যাবেন। তাহলে একে একে অসুবিধা হচ্ছে, পিছনের লোকের অসুবিধা হচ্ছে। ভাই ভুল বলছে নাকি? যাদের অসুবিধা হচ্ছে একটু 2 মিনিট আমি টাইম দিচ্ছি, সবাই একসাথে বেরিয়ে যান। একে একে মাঝে মধ্যে বার হচ্ছেন তো, অন্যদের অসুবিধা হয়ে যাচ্ছে, নাহলে একটু ধৈর্য ধরুন। আমরা কৃষক বন্ধু যারা আছে, কৃষকদের স্বার্থে, কৃষকদের যাতে মাসিক গড়াই বাড়ে, কৃষকদের সারের যে কালোবাজারি হচ্ছে সেটা যাতে রোধ হয়, মাস গেলে কৃষকদের পরিবারের একটু আর্থিকভাবে বেশি উপার্জন যাতে করতে পারে, কৃষকদের মুখে যাতে হাসি ফুটে, সেই জন্য আমরা কৃষকরা কাকে ভোট দিলাম? সিএম জাতীয় মহাশয়কে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম। কিন্তু দুঃখের বিষয়, কেন্দ্রের অপদার্থ সরকার, কেন্দ্রের জুমলাবাজি সরকার, কেন্দ্রের বিজেপি বিভাজনের সরকার কি করলো? অপদার্থ সরকার বলছি বিজেপি সরকারকে। যদি আমি ভুল বলি, এই শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবেন আমার বিরুদ্ধে মামলা করতে কত সাহস আছে দেখবো। শুভেন্দু বাবু কি করেছে? মানুষের মাঝে বিভাজন করেছে। তুমি হিন্দু, আমি মুসলমান, তুমি দলিত, তুমি আদিবাসী, তুমি উচ্চবর্ণের মানুষ, তুমি পিছিয়ে বর্গের মানুষ। 4 বছর ধরে শুধু এই করেছে, মানুষের ডেভেলপের কথা ভাবেনি। পক্ষান্তরে কি করেছে? শিল্পপতি পুঁজিপতিদের সহযোগিতা করেছে। কেন্দ্রের বিজেপি সরকার, মোদী বাবুর নেতৃত্বে যে অপদার্থ সরকার চলছে, সেই সরকার বিভিন্ন বিল পাস করছিল। কখনো তারাকের বিরুদ্ধে বিল পাস করেছে, কখনো সিএ দিয়ে বিল পাস করিয়েছে। যেটা লেটেস্ট সংযোজন করেছে ওরা, সেটা হচ্ছে কি, যে 3টে বিল পাস করেছে মিনিমাম সাপোর্ট প্রাইসেও কৃষকদের এক কথায় বিরুদ্ধে গিয়েছে। আমরা ব্রিটিশ পিরিয়ডের সময় পড়েছিলাম, আমরা ইতিহাস পড়ে দেখেছিলাম, নীল চাষীদের সাথে যেভাবে ব্রিটিশরা অত্যাচার করত, চাষ করিয়ে যেভাবে তাদেরকে শোষণ করত, সেই পলিসি আবার নিয়ে আসার চেষ্টা করেছিল বিজেপি। তার বিরুদ্ধে সারা দেশের কৃষকরা এই বিলগুলোর বিরুদ্ধে তথা বিজেপি সরকারের আনা বিলের বিরুদ্ধে
কৃষকরা আন্দোলন করছিল, পশ্চিমবাংলার কৃষকরাও আন্দোলন করছিল। বিভিন্ন রাজনৈতিক দলেরা এই বিজেপির 3টে বিল নিয়ে আসার বিরুদ্ধে বিভিন্ন মিটিং মিছিল করেছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করেছে। অবশেষে যখন বিল তুলছিল না, বিলগুলোকে প্রত্যাহার যখন করছিল না, দীর্ঘদিন ধরে দিল্লির সীমান্তে কৃষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিল, তাও সরকারের যখন টনক নড়ছিল না, কেন্দ্রীয় সরকারের টনক নড়ানোর জন্য সারা দেশের কৃষকরা ভারত বন্ধের ডাক দিয়েছিল। পশ্চিমবাংলার কৃষকরাও সামিল হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা পরামর্শ করে কৃষকদের স্বার্থে ভারত বন্ধকে সমর্থন জানিয়েছিল। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও কিন্তু ভারত বন্ধকে সমর্থন জানিয়ে কৃষকদের তাকে সাড়া দিয়ে বন্ধকে সফল হওয়ার জন্য রাস্তায় নেমেছিল। কিন্তু দুঃখের বিষয়, বাপি বাবু আজকে আপনাদের কাছ থেকে ভোট চাইতে আসছে। এই বাপি বাবুদের দলেরা, এই বাপি সাহেবদের নেতৃত্বে ওই দিনকে আমরা ভুলে যাচ্ছি না। ব্রিটিশদের বিরুদ্ধে যখন আমরা লড়াই করেছিলাম, কিছু চামচা ছিল ব্রিটিশদের সহযোগিতা যেমন করতো, আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছিলাম গণতান্ত্রিক প্রক্রিয়াতে। বিজেপির এই কৃষক বিরোধী বিলের বিরুদ্ধে লড়াই করছিলাম। আমরা যখন বন্ধ করতে নেমেছিলাম, বিজেপির চামচা কিছু তৃণমূলীরা আমাদের এই বন্ধকে সফল হতে দেবে না বলে আমরা যখন রাস্তায় নেমেছিলাম বন্ধ করতে, আমাদের তথা আইএসএফ এর কর্মীদেরকে এবং কৃষকদের উপরে হামলা চালিয়েছিল। তাই সময় এসেছে আগামী জুন মাসের 1 তারিখে এই কৃষক বন্ধুদেরকে ভোট দিতে হবে। এই তৃণমূলের বিপক্ষে ভোট দিয়ে এদের বুঝিয়ে দিতে হবে কৃষকদের পাশে তোমরা ছিলে না, কৃষকদের মধ্যে তোমাদের পাশে থাকবে না। কি কৃষকদের ভোট দেবেন ওদেরকে? আরে আমরা আন্দোলন করছিলাম বিজেপির বিরুদ্ধে, আমরা আন্দোলন করছিলাম মোদীজির বিরুদ্ধে, আমরা আন্দোলন করছিলাম অমিত শাহজির বিরুদ্ধে, আমরা আন্দোলন করছিলাম দিলীপ ঘোষের বিরুদ্ধে, আমরা আন্দোলন করছিলাম সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে। কষ্ট হচ্ছিল কেন বাপিদাদের? বুঝতে পারছেন না? আরে তোমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, বাপিদাদের কষ্ট হচ্ছিল কেন? বাপিদার অ্যাকচুয়ালি কষ্ট হওয়ার কারণ, বাপিদার দাদাকে ডায়মন্ড হারবার এখন লাগিয়েছেন, আর তার পিসিকে মমতা ব্যানার্জি। হয়তো দিল্লি থেকে ফোন চলে এসেছিল, যদি তোমার রাজ্যে বন সফল হয় তাহলে হয়তো তোমার ভাইপোকে ধরে ভরে দেবো। ওই জন্য দিদি ভাইপো ভায়া বাপিদা হয়ে এখানে বনকে সফল হতে যায়নি। এই বাপিদার সাথে আমাদের লড়াইটা কি? রাজনৈতিক লড়াই। আমাদের বিরুদ্ধে বাপিদারা নেমেছিল, আমাদের কৃষকদের বনকে সফল হতে দেয়নি। তাই আমরা কৃষকরাও সময়ের জবাবটা ভোটের মাধ্যমে বাপিদাকে দিয়েও দেখিয়ে দেবো। তোমার হাতে পুলিশ থাকতে পারে, তোমার হাতে গুন্ডা থাকতে পারে, তোমার হাতে অস্ত্র থাকতে পারে, তোমার হাতে অবৈধ অনেক টাকা পয়সা থাকতে পারে। দেখলাম তো পেপারে নাকি কোর্টে তাকে সমন করেছে, লোকের নাকি টাকা লুটেছে। যাই করো না কেন, দিনের শেষে আমি নাগরিক, আমার হাতে ভোটের ক্ষমতা আছে। ভোটের ক্ষমতা দেখিয়ে তোমাকে আমি আমার মতো আম নাগরিক বানিয়ে দেবো। তবে তো নাকি ভাই, যে বাপিদারা আমাদের কৃষকদের উপর অত্যাচার করলো, কৃষকদের স্বার্থে যারা আমরা আন্দোলন করলাম, আমাদের উপরে হামলা চালালো, সেই বাপি বাবুকে একটাও ভোট দেব না। এবার আসা যাক, আচ্ছা এখানে যারা কৃষকরা আছেন আমাদের মুচুরাপুরে, সবাই যারা আছে নির্দিষ্ট কোন একটা ধর্মের মানুষ নাকি? বলুন আছে নাকি? আমরা আমাদের পরিচয়, আমরা কৃষক, যার ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কৃষক। আমরা কিন্তু ভুলে যাচ্ছি না বড় ফুলকেও। যে বড় ফুল সবকা সাথ সবকা বিকাশ বলে ডায়লগ দিত, এই শুভেন্দু অধিকারীরা সকাল সন্ধ্যে রাত্রে এটাই বলে যাচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। কিন্তু কি দেখছি, শুভেন্দু বাবুরা মচকে মচকে হাসছে। যখন বলে ওটা না, ওরা মচকে মচকে হাসে। ওদের মুখের দিকে লক্ষ্য রাখবে, বলে না সবকা সাথ সবকা বিকাশ, আর মনে মনে খুব হাসে আদানি আম্বানি কা সাথ আর ওর লোকের কা বিকাশ। ওদের ছাড়া কারো বিকাশ হচ্ছে না। যা হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন আদানি আম্বানি বা ওই কর্পোরেট। এই আদানি আম্বানি বা কর্পোরেটদের সুবিধা করার জন্য যে বিলটা নিয়ে এসেছিল কৃষকদের হবে জুন মাসের 1 তারিখে, কোন ফুলের দিকে তাকানোর দরকার নাই। বড় ফুল বিল নিয়ে এসেছিল, আর আমরা যারা বিরোধী করছিলাম জোড়া ফুল আমাদের বিরোধিতা করছিল। তাই সময় এসেছে
বড় ভুলকে প্রত্যাখ্যান করার, ছোট ভুলকে প্রত্যাখ্যান করার, দুটো ভুলকে রিজেক্ট করতে হবে। আর যে ভুল রিজেক্ট হয়ে যাবে সেই ভুলকে যদি বেশি দিন রেখে দিই, ও ভুল পচবে, ওর থেকে পোকা জন্মাবে, ওই পোকা থেকে আমাদের স্বাস্থ্যের অবনতি হবে। আমরা ওই ভুলকে রাখবো না। ওই দুটো ভুলকে রিজেক্ট করে আমরা কোথায় ফেলবো? সার গাদায় ফেলে দেবো। ও ভুলকে রাখবো না। আমরা কি রাখবো? খামকে নিয়ে আসবো, আগামীর বার্তা নিয়ে আসবে, চাকরির বার্তা নিয়ে আসবে, কৃষকের মাসিক গড় আয় টাকা খামের মধ্যে দিয়ে আসবে, মায়ের মাস গেলে যাতে 5,000 7,000 ইনকাম করবে, খামের মধ্যে মাথায় যে টাকা পায় তার ব্যবস্থা করবে খাম। 1,000 টাকা মায়ের হাতে দিয়ে, 1,000 টাকা তো মা, 1200 টাকা তো মায়ের হাতে দিয়ে দিচ্ছে, কিন্তু মায়ের সন্তানটা যখন বা মা যখন চিকিৎসা করাতে যাচ্ছে, কোথায় যেতে হচ্ছে? ভাগ্য যদি খুব ভালো থাকে ডায়মন্ড হারবারে গিয়ে হয়তো বেড পেতে পারে, আর তার যদি একটু খারাপ হয় কোথায় যাবে? কলকাতায় ছুটতে হচ্ছে। ওখানে গিয়ে মায়েরাও বেড পাচ্ছে না, বাপেরাও বেড পাচ্ছে না, ফলে আমাদের এমার্জেন্সি হয়ে যায়। কি করতে হয় তখন? বেসরকারি হসপিটালে নিয়ে যেতে হচ্ছে। 10,000 15,000 20,000 বিল হয়ে যাচ্ছে। আর মাস গেলে, বছর গেলে খুব বেশি হলে 12,000 হাতে ধরাচ্ছে। আর বকলেন আমার কাছ থেকে কত টাকা লুটে নিচ্ছে। এটা ভাবতে হবে মায়েদেরকে। মায়েদেরকে ধন্যবাদ জানাবো আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন। মায়েদেরকে একটা দায়িত্ব নিতে হবে। মায়েদের কাছ থেকে এখান থেকে ফিরে গিয়ে আপনাদেরকে স্পেশালি দায়িত্ব নিতে হবে। যখন আপনারা বন্ধু বান্ধবীদের মিলে যখন পাড়ায় বসে যখন গল্প করে, বা পুকুর ঘাটে যখন আপনারা স্নানে যান, বা আপনাদের কাজে যান, বা যে কলতলায় যান, একটাই কথা হবে, বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে হবে, চুপচাপ চুপচাপ। মায়েদেরকে এটা বেশি প্রচার করতে হবে। কোন সিম্বলে হাত দেওয়া যাবে না। ইভিএম মেশিনের সামনে যাবেন, তৃণমূল বন্ধুরা কিন্তু আপনাদের ভুল বুঝাতে পারে। ওরা ওদের সিম্বল যদি 1 নম্বরে থাকে বা 2 নম্বরে থাকে এরকম বলবে যে বুঝতে পারছি তোমরা ভাইজানকেই ভোট দেবে, কিন্তু ইভিএম মেশিনটা কেমন করে অন করতে হয় জানো তো? আমরা অনেকে জানি, কারণ ভোট তো দিতে দেয়নি। এবারে ভোট হবে ভাই। এই কে কোন অবস্থা আমাদের দিকে শুনছি কয়েকটা আছে, তাদেরকে বলে যাচ্ছি প্রস্তুত থাকুন। আমাদের কর্মীদের উপর আপনারা শুনতে প্রস্তুত থাকুন। আপনাদের পদ্মাদু বললে কম হবে। আপনাদের বসের বস সঞ্জয় খালি শাহজাহান, সে আজকে জেলের ভাত খাচ্ছে। আপনাদের পাড়ার চারানার নেতা। মায়েরা এরা আপনাদেরকে ভুল বুঝাতে পারে। বাপেরা শুনে রাখুন, বাড়ি থেকে মহিলাদের বলবেন, বাড়ি থেকে বয়স্ক লোকেদেরকে বলবেন, বোঝাবেন, ধান চিহ্নে ভোট দেওয়ার কথা বলবেন। আপনারা কি করবেন? আপনাদেরকে এটা বোঝাতে পারে যে 1 নম্বর সুইচটা টিপে মেশিন অন হবে, এটা বলতে পারে। তারপরে আপনারা খাম চিহ্নে টিপবেন, এটা বলতে পারে। একদম সব ভুল কাজ করবেন না। এবিএম মেশিনের সামনে যাবে, যদি সামনে কেউ দাঁড়িয়ে থাকে, আপনি ওখানকার যিনি প্রিসাইডিং অফিসার থাকবে, বা আপনি ওখানকার দেখবেন সেন্ট্রাল ফোর্স থাকবে, চিৎকার করবেন। কি করবেন? চিৎকার করবেন। তাকে ধাক্কা দেবেন না, শুধু মুখে চিৎকার করবেন। আর অফিসারকে ডেকে বলবেন, একে বাইরে বার করো, এ আমার ভোট দেখতে এসছে, আমার অধিকার আমি কাকে দেব? আমি কেন ওই সমাজ বিরোধীকে দেখাবো? ভাই আপনারা কি করবেন? বার করিয়ে দেবেন। আমরা ব্যবস্থা করছি ইভিএম মেশিন, আর আপনি যাতে থাকেন, অন্য কোনো তৃতীয় কেউ না থাকে, তার ব্যবস্থা আমরা করছি। আমাদের দায়িত্বটা ছেড়ে দেবেন। তারপরে যদি ছিটকে চাটকে একটা চলে যায়, আপনারা তাদেরকে বার করে দেবেন। এবার কি করবেন? ইভিএম মেশিন আছে, আগে হাতটা পেছন দিকে রাখবেন, ভালো করে দেখে নেবেন কোথায় আছে। ইভিএম মেশিনের কাছে হাত নিয়ে যাবেন না। যখন দেখতে পাবেন খাম চিহ্ন আছে, গিয়ে কি করবেন? খাম চিহ্নটা একদম, অন্য কোন সুইচে হাত দেওয়ার দরকার নেই। যে খাম চিহ্নটা হাত দিয়ে টিপে রাখবেন, যতক্ষণ না পিক করে হাওয়া বিউবে ছাড়বেন না। আর মনে মনে বলবেন, এই যদি টিপছি আমার লোক দিল্লি যাবে, এখানে প্রেস করছি আমার লোক দিল্লি যাবে। আপনাদেরকে দিল্লিতে পাঠাতে হবে। আপনার লোক এতদিন দিল্লি যায়নি, শুধু আপনাকে ভুল বুঝিয়ে আপনার ভোটটাকে চুরি করেছে। আপনার লোক যদি দিল্লিতে যেত, তাহলে সাগরে বা এই গঙ্গায় এখানে প্রতি বছরে এই ঝড়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে কি হচ্ছে, বাঁধ ভেঙে গিয়ে নোনা পানি আপনাদের চাষযোগ্য জমিতে ঢুকতো না। আমাদের লোক যদি দিল্লিতে যায়, আপনার আমার লোক অর্থাৎ জনগণের জনপ্রতিনিধি যদি দিল্লিতে যায়, সেখানে গিয়ে আওয়াজ তুলবে, থুতু দিয়ে আটা ছানা যাবে না। 75 বছর ধরে মথুরাপুরবাসীকে আপনারা ভুল বুঝিয়ে এসেছেন,
আর হবে না। মথুরাপুরবাসীর জন্য যেসব উপকূলবর্তী এলাকা আছে ওই বিশেষ করে এলাকাবাসীর জন্য কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে। এই আওয়াজ তুললে সিমেন্টের বাঁধ নির্মাণের জন্য আওয়াজ তুললে এবং সেটা যদি সম্পূর্ণ করা যায় তিনি তার সর্বোচ্চ দিয়ে লড়াই করবে। যদি আপনার লোককে পার্লামেন্টে পাঠান সেখানে গিয়ে আওয়াজ তুললে আপনারা বলেন সংখ্যালঘুদেরকে ভালোবাসি, আপনারা বলেন দরিদ্রদের ভালোবাসি, আপনারা বলেন আদিবাসীদের ভালোবাসি, আদিবাসীদের যে স্বাভাবিক অধিকার জঙ্গলের অধিকার কেন সেটা হরণ করা হচ্ছে, অবিলম্বে বন্ধ করে স্বাভাবিক অধিকার আদিবাসীদের ফিরিয়ে দেওয়া হোক, ইমপ্লিমেন্ট হোক, ফরেস্ট অ্যাক্টকে বুঝিয়ে দেওয়া হোক। এই আওয়াজ তুলবে। পার্লামেন্টে গিয়ে কি কথা বলবে? দলিত ভাইদেরকে খুব ভালোবাসে বলছে, কিন্তু দুঃখের বিষয় আমার তোমার দলিত ভাইদের কোটায় যে চাকরি আছে সেইগুলো লুট হয়ে যাচ্ছে, বলার লোক খুঁজে পাচ্ছে না, আমরাও পাচ্ছি না। তাই দেশের আইনসভার মধ্যে বলার লোক পাঠাতে হবে। ঠিক যেভাবে ভাঙড়ের মা বাপ ভাই বোনেরা বিজেপি তৃণমূলের বাইনারিকে ভেঙে আমার পক্ষে ভোট দিয়েছিল, রামচিন্দের পক্ষে ভোট দিয়েছিল, সংযুক্ত মোর্চার পক্ষে নওশাদ সিদ্দিকীকে পাঠিয়েছিল। আমি বিধানসভার মধ্যে গিয়ে একদিকে দলিত, একদিকে আদিবাসী, একদিকে সংখ্যালঘু মুসলিম থেকে শুরু করে পিছিয়ে বর্গ থেকে শুরু করে সমাজের সমস্ত শ্রেণীর মানুষের হয়ে বলিষ্ঠ কণ্ঠ হয়ে সেখানে আওয়াজ তুলছি। এই আওয়াজটা শুরু কলকাতার বিধানসভার মধ্যে আমরা থামিয়ে রাখতে চাই না। এই আওয়াজটাকে আমরা দেশের আইনসভার মধ্যে তথা পার্লামেন্টের মধ্যে পাঠাতে চাইছি। একদিকে নওশাদ সিদ্দিকী রাজ্যের আইনসভার মধ্যে আওয়াজ তুলবে, অপরদিকে অধ্যাপক অজয় কুমার দাস দেশের আইনসভার মধ্যে আওয়াজ তুলবে। আর এতে তো আপনারা আছেন, আমাদের অধিকার আমাদের বুঝিয়ে দিতে বাধ্য হবে। ওরা তো চাই সবসময়, কি বলুন তো, নওশাদ সিদ্দিকী মুসলিম ওর নিজের অধিকারের জন্য চিৎকার করুক, অধ্যাপক অজয় কুমার দাস দলিত সেটার অধিকারের জন্য আলাদাভাবে চিৎকার করুক, আর সঞ্জীব হাসদা অধ্যাপক সঞ্জীব হাসদা মহাশয় তিনি একজন আদিবাসী, তিনি ইরার মতো চিৎকার করুন। তিনজন ভাগ হয়ে তিনজনের অধিকারের নিয়ে চিৎকার করবে। আর মধ্যখানে কি বলবো, তোদেরই মধ্যে মিল নাই আর কি করবো। এখন তোদের থেকে বেড়ে আউট হয়ে গেছে, কি ব্যাপার? আরে নওশাদ সিদ্দিকীর পাশে কারা দাঁড়াচ্ছে? শিক্ষিত সমাজের মানুষ এসে দাঁড়াচ্ছে, ওদের বেড়ে আউট হয়ে যাচ্ছে। আর এরা কেন দাঁড়াচ্ছে? এরা কেন দাঁড়াচ্ছে? আমার ভাই ওই রকম লোক চাই না, ওই ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোক আমার চাই না। আমার এই ভাঙা ফুটো এই ধরনের লোকই আমার চাই, যে বেইমান আমার সাথে করবে না। এখানে আমাদের আছে মেম্বাররা, আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন, যারা এখানে উপস্থিত হয়েছেন, অনেকে লড়াই করে আন্দোলন করে তারা প্রতিষ্ঠিত হয়েছে, এবং নানান ভয় ভীতিকে উপেক্ষা করে আমাদের পাশে এখনো শক্ত হাতে দাঁড়িয়েছে, শিক্ষা সুবিধা রেখেছে। আমরা এইরকম মানুষকে চাই। আমরা সিদ্দিকুল্লাহ চৌধুরী, আমরা এরকম ফিরাদ হাকিম, আমরা এরকম বীরবার হাসদা, আমরা এরকম সুকুমার মাহাতো, আমরা ওইসব চাই না। আমরা এই ধরনের লড়াই যারা করতে পারবে, মানুষের জন্য কথা বললে, যারা শিক্ষাটা বিকিয়ে দেবে না, যারা পরে জেল খাটতে প্রস্তুত আছে, যারা আমাদের সাথে থাকে সেরকম মানুষকে আমরা চাই। এই জন্য তো ভয় পেয়েছে, এই জন্যই ভয় পেয়েছে। আমাদের লড়াইটা আমি কুম্বিশ জানাই এত আমরা এই ধরনের মানুষকে চাই। তাই আপনাদের বলবো, রাত হয়ে আসছে, আমি আর বক্তব্য করছি, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আর 2 থেকে 4 মিনিট অসুবিধা হবে আপনাদের। আপনারা একটু দায়িত্ব নিন, বাড়িতে বাড়িতে গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে, এলাকায় এলাকায় গিয়ে, এখানে তো মনে হয় প্রায় 1000-1000 মানুষ আপনারা উপস্থিত হয়েছেন ভাই, আরো বেশি তো কম নয়, 1000-1000 উপরে মানুষ উপস্থিত হয়েছেন। যদি আপনারা দায়িত্ব নেন, আমি বুঝতে পারছি, এবং আমার মথুরাপুরের যে ডেটা আমাদের কাছে এসে পৌঁছেছে, অলরেডি আমাদের প্রার্থী প্রায় 4 থেকে 5 লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছে, আমাদের বার্তা পৌঁছে গিয়েছে। আপনারা যদি একটু দায়িত্ব নিয়ে এই 1000-1000 মানুষের উপরে যারা আছেন, 10টা করে মানুষকে যদি বুঝিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে ভোটটা নিয়ে আসতে পারে, এখান থেকে আমরা 1 লক্ষ ভোট পাবো, এবং সহজেই প্রত্যেকটা রাজনৈতিক যারা আছে তাদেরকে হারিয়ে আমরা পার্লামেন্টে যাবো। হবে তো নাকি? মায়েরা কলকাতায় যখন যাবে, মায়েরা যখন বিভিন্ন জায়গায় থাকলে, বাড়িতে বাড়িতে গিয়ে অন্যান্য মায়েরা যারা সেখানে উপস্থিত হতে পারেনি তাদেরকে কাঞ্চিতে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবেন তো নাকি মায়েরা?
কেউ এই যিনি প্রার্থী আছেন এই ধরনের অভিযোগ আমাদের কোন সাধারণ মানুষের কাছে নাই যে জনগণের টাকা নাকি ছেড়ে দিয়েছে। আমাদের মানুষেরা সকালে উঠে মাঠে যায়, সন্ধ্যায় মাঠ থেকে ফিরে, সকালে উঠে ভ্যান দিয়ে বাজারে যায়, সারাদিন খেটে সন্ধ্যায় ফিরে। আমরা অর্থনৈতিকভাবে দুর্বল হলেও আমাদের মনে কোনো পাপ নাই, আমাদের মনটা পরিষ্কার আছে। হয়তো অনেকে সারাদিন কষ্ট করে ক্লান্ত হয়ে গেছে, তারা এসে পৌঁছাতে পারেনি, কিন্তু তাদের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে দিতে হবে। তারা আমাদের ভালোবাসার মানুষ। এখান থেকে 10,000 মানুষ যদি 10টা করে মানুষের দায়িত্ব নেয়, তাহলে 1 লক্ষ মানুষের কাছে খামচিংয়ের বার্তাটা কিন্তু পৌঁছে যাবে। হবে তো নাকি ভাই? হবে তো? হবে তো ভাই? শেষ করছি তার আগে একটা কথা আপনাদের কাছে অনুরোধ করছি। এখন অনেক কথা বললাম, দিনের শেষে আপনারা প্রতিবেশীরা মাথায় রেখে রাজনীতি করবেন। আপনারা আমাদের শুভাকাঙ্ক্ষী, ভালোবাসার মানুষ। যারা এসেছে প্রত্যেককে ধন্যবাদ জানাই, প্রশাসন বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, আমার মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে এটা বলবো, 1 মিনিট টাইম নেবো ভাই, 1 মিনিট, 1 মিনিট টাইম নেবো ভাই। আপনাদের বলি, আপনারা কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জি আর অভিষেক, ওই মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী হাতাহাতি লড়াই হতে? কোনোদিন দেখেনি। অধীর রঞ্জন চৌধুরী অভিষেক ব্যানার্জি লড়াই হতে দেখেনি। মোহাম্মদ সেলিম ফিরহাদ হাকিমের লড়াই হতে দেখেনি। সুজন চক্রবর্তী দিলীপ ঘোষের লড়াই হতে দেখেনি। কিন্তু লড়াইটা কথা হচ্ছে সব বুথে লড়াইটা হচ্ছে না। ও মোহাম্মদ সেলিম, ফিরহাদ হাকিম, সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, মমতা ব্যানার্জি, অধীর রঞ্জন চৌধুরী এসি ঘরে বসে চা খাবে, তাদের লড়াই হয় না। লড়াই বুথে কেন হবে? এটা বন্ধ করতে হবে ভাই। দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করবেন। কারো বিভাজনের পাল্লাই পড়ে, কারো কেউ আপনাকে ফুলিয়ে দিয়ে ফুসিয়ে একে অপরের সাথে লড়াই জড়িয়ে পড়বেন না। আপনারা মনে রাখবেন, অনুরোধ আপনাদের, ক্ষতিগ্রস্ত দিনের শেষে প্রতিবেশী হবে, এটা হতে দেবেন না। এটা মাথায় রেখে এখান থেকে বিদায় নিই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী জুন মাসের 1 তারিখে চুপচাপ 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 ইনকলাব ইনকলাব মথুরাপুরবাসী মথুরাপুরবাসী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এখানে উপস্থিত মায়েরা, উপস্থিত বাপেরা, উপস্থিত ভাইয়েরা, এখানকার প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাস, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, চুপচাপ চুপচাপ চুপচাপ। বাপি ভাইয়ের কাছে এখানে আওয়াজ কিন্তু পৌঁছে গেছে।